গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হরিদাসপুরে গাছের ছায়ায়। গাছটাকে দেখলে মনে হয় না দয়ালু, মনে হয় বড় বেশি রাশভারী, যেন হঠাৎ ভুল জায়গায় এসে পড়েছে। আশেপাশের সব ছোটখাটো গাছ, তার মাঝখানে বিশাল বিপুল গাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভঙ্গি এমন যেন একদিন সে অন্য কোথাও চলে যাবে। দয়ালু না হোক, তবু গাছের অনেকখানি ছায়া। সেই ছায়ায় দীননাথের চায়ের দোকান। চাষ রোড এসে মিশেছে পুরুলিয়া রোডে। এখন দুদিকে দুই রাস্তা, কে দুর্গাপুরে যাবে কে বাঁকুড়া যাবে এখানে এসে ভেবে নিতে হবে। অথবা উল্টো দিক থেকে এলে রাঁচি না বোকারো। দুর্দান্ত বেগে ছুটে আসা গাড়িগুলো এখানে স্পিড কমিয়ে একটু আসতে হয়। কেউ কেউ বা থেমে যায়, গাছের ছায়ায় বসে আধ গ্লাস চা খেতে লোভ হয়। কি বড় চা হলো? এই যে এই দোকানের সামনের বেঞ্চে তিনজন ওইরকম মোটর গাড়ির মানুষ বসে। যুবা, তিনজনেরই মুখে সিগারেট। উষ্ণ বোধ হওয়ায় একজন কোট খুলে ফেলেছে, অন্যজন বুট জুতো মাটিতে ঠুকছে অসহিষ্ণুভাবে। রাস্তার বাঁ দিকে ওদের মোটর গাড়ি দাঁড় করানো। 3 গ্লাস চায়ে ঠং ঠং করে চামচে নাড়তে নাড়তে দীননাথের সন্দেহ হয় বুঝি চা খুব কড়া হয়ে গেছে, আর একটু দুধ লাগবে। ঘটির দুধ ফুরিয়ে গেছে। দীননাথ ডাকল, বুলু বুলু। বুলু আশেপাশে নেই। কি বুড়ো, তুমি যে চা বানাতেই 1 ঘন্টা লাগালে? এই যে এই হয়ে গেল। দীননাথ নিজেই দুধ আনার জন্য উঠল। বেশিক্ষণ বসে থাকলেই পায়ে ঝিঁঝি ধরে, তক্ষুনি হাঁটা যায় না। হাঁটতে গেলে কিরকম হাসি হাসি লাগে। পেছনের রান্নাঘরে কড়াইতে দুধ বসানো। উনুনের পাশে বিড়ালটা দুঃখিতভাবে বসে আছে। কড়াই এমন গরম, মুখ দেয়া যায় না। সেই সকাল থেকে দুধ ফুটছে, ঘন হলদেটে সর পড়ে আছে। আরে মাইরি, 1 কাপ চা খেতে যে দুপুর হয়ে গেল। দুর্গাপুর পৌঁছতে এখনো 2 ঘন্টা। এখানে না থামলেই হতো, খিদে পেয়ে যাচ্ছে। বুড়োটা গেল কোথায়? এই যে আসছি। রান্নাঘরে দাঁড়িয়ে দীননাথ সামান্য হাসে। মাত্র 41 বছর বয়স, এখনই তাকে বুড়ো বলা যায়? যাক, যার ইচ্ছে যা বলুক। কড়াই থেকে ঘটিতে দুধ ভরার সময় খানিকটা সর তুলে দীননাথ বেড়ালটাকে দেয়। বেড়ালটা তড়াক করে উঠে দাঁড়িয়ে কি আনন্দে সরটুকু খাচ্ছে। দীননাথ জানে ওই মোটর গাড়ির বাবুরা চায়ের মধ্যে দুধের সর পছন্দ করে না। বুলু কোথায় গেল? জানলা দিয়ে বাঁঠের বাইরে তাকায়। বুলু কোথাও নেই। গেছে হয়তো কোড়ামারির পুকুরে। ওখানে আজ বেড়া জাল ফেলেছে নাকি। মাইরি, মাগিটার যা তেজ ছিল না! উফ! আমি সঙ্গের লোকটাকে বললুম, শালা তোমার গায়ে জল বিছুড়ি দিয়ে নাচাবো যদি আমার সঙ্গে এঁটেলবাজি করতে আসো। মক্কেল ভেবেছিল স্ক্রু দিয়ে আমাদের কাছ থেকে আরও টাকা খিঁচে নেবে। ভেবেছিল শালা শহরের বাবু, তাই মাতাল, যা ইচ্ছে। প্রদীপ, তুই বা কেন তখন ওই মেয়েটাকে? দুধ মেশাবার পর দীননাথের মনে হলো তাহলে তো চিনি কম হবে। হাফ চামচ করে চিনি নিয়ে আবার ঠং ঠং করে নাড়তে লাগল। এবার রংটি বেশ ভালো হয়েছে। ইস, কত নিচু দিয়ে একটা অ্যারোপ্লেন গেল, মাটিতে তার ছায়া দেখা গেল পর্যন্ত। আরেকটু হলেই বোধহয় পিপুল গাছের মাথায় লাগত। মুক্ত হাঁটায় একবার তাল গাছে লেগে একটা অ্যারোপ্লেন পড়ে গিয়েছিল না? এ কি চা রে, চা না শরবত? ও বুড়ো, এতক্ষণ বাদে এই দিলে? কেন বাবু, কি দোষ হয়েছে? একে তো চিনি গোলা, তার উপর 1 গাদা দুধ। দুধ খুব ভালো দিয়েছি, খাঁটি গরুর দুধ। ওরা তিনজন এবার একসঙ্গে হাসে। দীননাথ বুঝতে পারে না ওদের হাসির কারণটা কি।
ওদের একজন অবহেলার সঙ্গে খানিকটা চা মাটিতে ছলাৎ করে ফেলে দিয়ে বলে, এরকম ম্যাড়ম্যাড়া চা আমার পক্ষে খাওয়া সম্ভব না। অন্য একজন এক বড় চুমুকের সবটা শেষ করে ফেলে বলে, এখানে নামায় ভুল হয়েছিল। লোকটার চেহারাটাই দেখছিস না, কিরকম লেডুস মার্কা। চল সুখেন্দু, ওঠ। যার নাম সুখেন্দু সে তখনও চায়ের গ্লাস হাতে দিয়ে বসে থাকে, মুখখানা শুকনো, কপালে অল্প ঘামে ধুলো মেশানো। অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছে। গাড়িটা রাস্তার ওপাশে, কালো রঙের মোটর, খানিকটা গাছের ছায়ায়, খানিকটা রোদ্দুর লেগে আয়না হয়ে আছে। চায়ের গ্লাস ধরা সেই যার নাম সুখেন্দু সে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমি আর ড্রাইভ করতে পারবো না, এখনো 2 ঘন্টা। দিনুদা, এক কাপ চা খাওয়াবে নাকি গো? এই কণ্ঠস্বর একজন খোঁড়া লোকের। লোকটির মুখে একরাশ কাঁচা পাকা দাড়ি, রোগা চেহারার বুড়ো, কিন্তু চোখ দুটি প্রাণহীন নয়। খোঁড়া পাটা তুলে বসল কাঠের বেঞ্চির এক পাশে, হাতের মগটা ভিক্ষার ভঙ্গিতে তুলে। দীননাথ তার দিকে একবার চোখ মেলে বলল, দে রসো একটু। বুড়ো, তোমার দোকানে কিছু খাবার আছে? হ্যাঁ আছে, নিমকি, দরবেশ, সিঙাড়া। ধুত, ওগুলো 3 দিনের বাসি। আগে না, দরবেশটা গতকালের, কিন্তু নিমকি সিঙ্গাড়া সকালের ভাজা। না না, ওসব চলবে না। ডিম নেই? না। দুধ খান না, খাঁটি দুধ আছে, আমার নিজের গরুর দুধ। শুধু শুধু দুধ চুমুক দিয়ে কি খাবো, বমি হয়ে যাবে তো। এখানে গায়ের লোকগুলো দুধ দুধই করে গেল, দুধ খেয়ে তো ওই চেহারা। দুধ আর তামাক, দুধও খাবো তামাকও খাবো, বুঝলি না? আরে দুধ। বলতে বলতেই প্রদীপ নামের ছেলেটি চোখ ফিরিয়ে আস্তে আস্তে শীষ দেয়। মুহূর্তেই এক ঝলক চোখাচোখি হয়ে যায় 3 বন্ধুতে। 3 জনেরই ঠোঁটের ওপর সরু সরু গোঁফ, এখন তার নিচে সরু হাসি। ধামা মাথায় করে একটি মেয়ে হেঁটে আসে, ধামা ভর্তি শিম আর বরবটি। বয়স এখনো 20 পেরোয়নি বলেই শরীরটা বুড়িয়ে যায়নি। হাঁটার মধ্যে ঠমক আছে, বুক ও নিতম্ব তালে তালে দোলে। বিশেষত একটা হাত তুলে মাথার ধামাটা ধরা, সুতরাং তার একদিকের স্তন কিছুটা স্পষ্টভাবে বলে দেয় যে সেখানে এখনো সন্তানের দাঁত ছোঁয়নি। সেই 3 জনের একজন বাকি সঙ্গীদের নিচু গলায় ইংরেজিতে বলে, যার সচ্ছল বঙ্গানুবাদ, কালকের চেয়েও ভালো বাইরি স্নেহাংশু, জানা শিম বরবটি দরকার না গিয়ে। মেয়েটি ঘাড় ফিরিয়ে 2 পুরো ফোটা চোখ মেলে ওদের দিকে তাকায়, কিন্তু থামে না, হাত নামায় না, বুক ঢাকবার চেষ্টা করে না। সেই রকমই ভাষাহীন চোখ মেলে রেখে হাঁটতে থাকে, দূরে চলে যায়। খোঁড়া লোকটি ততক্ষণে কোলকে বের করেছে, গুনগুন করে গান শুরু করে। আকাশেতে আধা চাঁদা ফুটিয়ে উঠেছে, আমার টুসুর আধা মুখ লুকায় রয়েছে, টুসু বড় অভিমানিনী। গান শুনে 3 যুবা উল্লাস প্রকাশ করে। প্রদীপ বলে, বাহ, বুড়ো রসিক আছে তো, কি গানের কথাটা, আধা চাঁদা, বাহ, জোরে ধরো। খোঁড়া লোকটি ওদের 3 জনকে গ্রাহ্যও করে না। গান থামিয়ে হাই তোলার ভঙ্গিতে বলে, বাবুরা চঞ্চল হয়েছে গো। দীননাথ এমনভাবে ওদের দিকে তাকিয়ে থাকে যেন শিশুদের বালি দিয়ে ঘর বানানো দেখছে। এখানে একদিন থেকে গেলে মন্দ হয় না। সিমস টু বি এ গুড প্লেস ফর প্রসপেক্টিং। আরও একদিন ছুটি আছে তো? তোমাদের এখানে হোটেল ফোটেল আছে? আগে না, সে 3 ক্রোশ দূরে বাণীচকে। তোমার তো উনুনে আঁচ আছে, তুমি রেঁধে দাও না। এখানে মুরগি পাওয়া যাবে না, নিয়ে এসো। আমার দোকানে মাংস হয় না। হয় না আজ হোক, ভালো পয়সা পাবে, খিদে পেয়েছে। আগে না, আমি ব্রাহ্মণ, ওসব ছুঁই না। ব্রাহ্মণ? ও, চল চল, এখানে সুবিধা হবে না। এখানে থামাই ভুল হয়েছে, এতক্ষণে অর্ধেক রাস্তায় এগিয়ে যেতুম। খিদে পেট চুঁই চুঁই করছে,
এখন গাড়ি চালানো। তিনজনে উঠে দাঁড়ায়, শরীর নিয়ে হেলায় বেঁকায়। একজন একটা ইঁটের টুকরোয় বুট মারে, অন্যজন অকারণে লাফিয়ে পিপুল গাছের সবচেয়ে নিচের ডালটা ধরার চেষ্টা করে, পারে না। বলে, গাছটায় কতগুলো বকেসে বসে দেখছিস? একটা বন্দুক থাকলে। খোঁড়া লোকটি জিজ্ঞেস করে, বাবুদের কোথা থেকে আসা হচ্ছে? তা দিয়ে তোমার দরকার? শুধু ফোঁপর দালালি। দীননাথ বলে, চানাও গো সখারাম। খোঁড়া লোকটি উঠে এসে হাতের মগটা নিচু করে ধরল। দীননাথ তাতে এমনভাবে চা ঢেলে দেয়, দেখলেই বোঝা যায় সেটা দান। দীননাথ তখন যুবক তিনটির দিকেই চেয়ে আছে। একজন গুনে পয়সা ছুঁড়ে দেয় তার দিকে। তারপর সবাই গাড়ির কাছে যায়। দরজা খোলে, দুজন একদিক থেকে উঠল, অন্যজন উল্টো দিকে। দুটো দরজাই বন্ধ হয়ে যায় দড়াম শব্দে। এই শব্দ শুনলেই দীননাথ বারবার চমকে ওঠে। সব মোটর গাড়ির দরজাই বন্ধ হয় এইরকম ভয়ঙ্কর শব্দে। রাত্রে শোবার ঘরে লোকে যেরকম নিঃশব্দে দরজা বন্ধ করে, মোটর গাড়ির দরজা কখনো সেরকম বন্ধ হয় না। ও শব্দ শুনলেই মনে হয় যেন রাগ করেছে। দীননাথের কাছে যারাই গাড়ি থামিয়ে চা খেতে আসে, নেমে আসার সময় দরজা খোলে বিনা শব্দে, ফিরে যাবার সময় ওরকম বিকট শব্দে গাড়ির দরজা বন্ধ করে যায়। দীননাথের সন্দেহ হয় সবাই কি রাগ করে চলে যায়, অথচ যাচ্ছে তো হাসতে হাসতে। অদ্ভুত ওই লোকগুলো, বড় ছটফটে, বড় চঞ্চল, সবসময় বড় ব্যস্ত। একটুও চুপ করে বসতে পারে না, অপেক্ষা করতে পারে না, সুস্থির হতে জানে না। গাড়ি চালায় কি জোরে! কোথা থেকে অত তাড়াহুড়ো করে আসে, কোথায় অত ফেরার তারা! আশ্চর্য মানুষ। খিদে পেয়েছে বলল, অথচ দুধ রয়েছে, খেতে চায় না। দুধেও নাকি মানুষের অরুচি হয়, দুধেও নাকি বমি আসে। এমন কথা কেউ কখনো শুনেছে? আহা, মুখ শুকিয়ে গিয়েছিল ছেলেটার। গাড়ি স্টার্ট নিয়েও ওরা তিনজন কি জন্যে অপেক্ষা করে। তারপর যেদিকে ওদের গাড়ি মুখ করা ছিল সেদিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে যেদিক থেকে এসেছিল কি কারণে সেই দিকেই আবার চলে যায়। দীননাথ বিড়বিড় করে বলল, দুর্গাপুর যাবে বলেছিল, কিন্তু যেদিক থেকে এসেছিল সেই দিকেই তো গেল। সখারাম সামান্য হেসে বলে, তাই তো সবাই যায়। দীনদা, তোমার বুলো কোথায় গেল? কি জানি, সে ছোড়া সকাল থেকেই গেছে, বোধহয় কোড়মারির পুকুরে মাছ ধরছে আজ। পুকুর ধার দিয়েই তো এলুম, বহুত মাছ উঠেছে, কাতলা, চেতল, সোনা ট্যাংরা, বাঁশপাতা। দুটো বাঁশপাতা মাছ ভিক্ষে চাইনু, তা সুপারিনটেন্ডেন্ট বাবু এমন দাবড়ে উঠলেন গো। বুলোকে ওখানে দেখলে না? কত ছেলেই তো দাপাদাপি করছে জলে নেমে, নজর করে তো দেখিনি। পরপর দুটো ভারী ট্রাক জগৎ সংসার কাঁপিয়ে চলে যায়। পাঞ্জাবি ড্রাইভার, ওরা কখনো দীননাথের দোকানে আসে না। ওরা পাঞ্জাবি হোটেলে গিয়ে থামবে লক্ষ্মীনারায়ণপুরে। তারপরই আসে একটা জিপ গাড়ি, দুই সাহেব, এক মেম মাথায় লাল রুমাল বাঁধা, এক টাকমাথা বাঙালি বাবু। কিছুটা অন্যমনস্কভাবে, যেন থামার ইচ্ছে নেই, তবু জিপ গাড়িটা থামে। দীননাথ মেম সাহেবের দিকে তাকিয়ে ভাবে, আহা কি রং, ভগবানের আশীর্বাদ। পদির মেয়েটার রঙও অমনধারা হয়েছিল। টাকমাথা বাঙালি বাবুটি মাথা বার করে এদিক ওদিক তাকায়, তারপর মহেশতলার দিকে চোখ পড়তেই শিকার ধরার মতো উৎফুল্ল মুখে বলে ওঠে, আনাদার শিব টেম্পল ওভার দেয়ার, ওয়ান্ট টু টেক এ ফটোগ্রাফ? সবচেয়ে চওড়া সাহেবটি মহেশতলার দিকে কিছুক্ষণ চোখ কুঁচকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্তভাবে বলে, নো, নট সো ইন্টারেস্টিং। বাঙালি বাবুটি নিরাশ হয়, আবার এদিক ওদিক তাকায়, পুনশ্চ ইংরেজিতে বলে, তাহলে এক কাপ করে চা খেলে কেমন হয়? জায়গাটা বেশ ঠান্ডা। লাল রুমাল পরা মেম সাহেবটি খিলখিল করে হেসে ওঠে, দমকে দমকে হাসি, হাসি যেন থামতেই চায় না। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বলে, আবার সেই আপনাদের একই রীতি, প্রত্যেকবার বলেন এক কাপ চা,
অথচ সব দোকানই দেখি কাপের বদলে গ্লাস। এক গ্লাস চা বলেন না কেন? অফুলি ফানি, ইজন্ট ইট? বাঙালি বাবুটি ঈষৎ অপ্রতিভ হয়ে মধুর হাস্য করে। অলরাইট অলরাইট, বুঝেছি, চা খাবেন না। গিয়র্ক, তাহলে এখন কি করা যায়? এখানে থামবে না যাবে? ইউ ডিসাইড। জায়গাটা বেশ ঠান্ডা। বাঙালিবাবু আবার খোঁজার চোখে এদিক ওদিক তাকায়, যেন কিছু না পেয়ে হাঁক ছাড়ে। ও বুড়ো, এদিকে শোনো। দীননাথ বা সখারাম কোনো সাড়া দেয় না। তবু দীননাথ অকারণে গামছায় হাত মুছে পাটাতন থেকে নিচে এসে দাঁড়ায়। বাঙালি বাবুটি আবার বলে, ও বুড়ো, তোমাদের এদিকে দেখার কি আছে? দীননাথ তাকায় সখারামের দিকে। দেখার কি আছে মানে? সখারাম কিন্তু বুঝতে পারে। খুব ঝটপট নিজের খোঁড়া পাটা লাঠির সঙ্গে জড়িয়ে নিয়ে সখারাম তরতর করে গাড়ির দিকে এগিয়ে যায়। তারপর ঝুঁকে হাসি মুখে বলে, অনেক কিছু দেখার আছে, আমি দেখিয়ে দেব। ওইদিকে নদী আছে, নতুন ব্রিজ বানিয়েছে, ভারী সুন্দর। আপনার ওদিকে পাড়ার পুকুরে মাছ ধরা হচ্ছে আজ। মহেশতলায় নৈবেদ্য হবে 12টার সময়। বলেন বাবু, আমি সব দেখাই দেব। নতুন কলেজ বাড়ি, মিউনিসিপ্যালিটি, আমি সব চিনি। আমাকে 8 ঘন্টা পয়সা দিবেন, আমি সব দেখাই দেব। তোমার নাম কি? সখারাম আজ্ঞা। তুমি সব দেখাতে পারবে? মেম সাহেবটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, এই দরিদ্র লোকটি কি বলছে? ও বলছে ও গাইড হয়ে আমাদের এই গ্রামটা দেখিয়ে দেবে। মেম সাহেব আবার হাসিতে ভেঙে পড়লেন। নধর মুখে মুক্তমালার মতো দন্তপংক্তি, সোনালি চুল দুলছে হাসির তরঙ্গে। চওড়া সাহেবের উরুদেশে চাপড় মেরে তিনি বললেন, ডিড ইউ হিয়ার ইট ডার্লিং? আ লেম ম্যান ওয়ান্টস টু বি আওয়ার গাইড। উপস, দিস ইজ ইন্ডিয়া। আই লাভ ইট। যে শিরিঙ্গে সাহেবটি স্টিয়ারিং ধরে বসেছিল, এতক্ষণ একটি কথাও বলেনি, এবার বলল, লেটস গো। মেমের হাসি শুনে সখারাম বুঝেছিল তার নিয়োগ হল না। গাড়িটার আরও কাছে এসে বলল, বাবু, সাহেবদের কাছ থেকে একটা সিগারেট চেয়ে এনে দিন না। সাহেবদের সিগারেট আমার বড় ভালো লাগে। যা হারামজাদা। বাবু, 4 আনা পয়সা, 4 আনাস। গাড়ি হুশ করে ছেড়ে চলে গেল। সখারাম আবার ফিরে এসে দীননাথকে বলল, আজকাল সাহেবগুলো ভারী চালাক হয়ে গিয়েছে, ভিক্ষা দিতে চায় না। দীননাথ আপন মনে ফিক ফিক করে হাসছিল। অপশ্রিয়মান গাড়িটির দিকে তাকিয়ে তার হাসির রেশ লেগে থাকে। সখারামকে বলে, বাঙালি বাবুটি আমাদের বুড়ো বুড়ো বলছিল কেন? ও নিজেই তো বুড়ো। ওর বয়স কম করেও আমার থেকে 10 বছর বেশি। ওসব সাহেব সুবোধের সঙ্গে যারা মেশে তাদের কথা আলাদা। না হয় আমরাও বুড়ো হলুম, নিজে বুড়ো হয়ে কি কেউ অন্যদের বুড়ো বলে? হারানজাটা কি ইছাই ঘোষকে কখনো বুড়ো বলে ডাকবে? দাদা, সাহেবদের সঙ্গে যারা থাকে তারা কি তোমার আমার মতন বুড়ো হয়ে যায়? কত রকম অপত্তি কুপত্তি খায়। সে কথাই বলে না, তুমি হইছ গোরা চাঁদ, তাই তো আমি চাঁদ বদনী। আজকাল আবার নতুন করে এই পথ দিয়ে এত সাহেব মেম যায় কেন হে? গত 10-15 বছর তো সাহেব মেম দেখিনি দিকে। শোনোনি, বোকারোতে নতুন কারখানা হচ্ছে, খুব বড় স্টিলের কারখানা। স্টিল কি? সখারাম অনেক জানে শোনে। সে অভিজ্ঞভাবে হেসে বলে, স্টিলও জানো না? স্টিল হলো গে তোমার শক্ত লোহা, কামান বন্দুক বানায়, কারখানার ধোঁয়ায় চোঙা বানায়, রেলের লাইন বানায়। বড় শক্ত ওসব বানানো, সাহেবরা ছাড়া কেউ পারে না। দুর্গাপুরে দেখে এসো গে, কি প্রকাণ্ড। তুমি তো আর গেলে না কখনো। দীননাথ বিস্মিত হয়ে বলে, বোকারোতে আবার স্টিল বানাবে? এত স্টিল লাগে? দুর্গাপুরে এত বানালো শুনলুম, আবার বোকারোতে বানাবে? আমাদের হরিদাসপুরে সব বানাবে না তো? একটা খালি গায়ের ছোকরা মতন লোক এসে বলল, দীনদা, আদেশের দুধ দাও তো। দীননাথ ও সখারাম হঠাৎ চমকিত হয়ে ওঠে। কি ব্যাপার? দীননাথ জিজ্ঞেস করে। তুই দুধ কিনবি কেন? বাবুরা চা খাবে।
বাবুরা? কোন বাবু? গাড়ি করে 3জন বাবু এলো, আমার ঘরে এসে উঠেছেন। তোর বাড়িতে বাবুরা কেন? সেই কালো গাড়িতে 3জন ছোকরা বাবু বুঝি? বাবুরা গাঁয়ের মধ্যে গিয়ে থাকার ঘর খুঁজছিলেন, 5 টাকা ভাড়া দেবে বললেন, তাই আমার ঘরে। বললেন চা বানাতে, রান্না করতে। গাঁয়ের মধ্যে বাবুদের থাকার জায়গা দিয়ে ভালো করিসনি। না গো, এ সেই পাঞ্জাবির নয়, এরা আমাদেরই বাংলা কথা বলে। সখারাম অনেক জানে, শোনে। সে উদাসীনভাবে বলে, বাংলা কথা বললেই আমাদের লোক হয় না, একটা বিড়ি দাও দিনুদা। একটা বড় গাড়ি থেকে পুরো একটা পরিবার নেমে চা খেতে আসে ও দীননাথ ব্যস্ত হয়ে পড়ে। ভিক্ষে পাবার আশায় সখারাম অনায়াসে ভিখারির মতো মুখভঙ্গি করে গান ধরে, ভাবন চোপন আটি সাটি, এই সংসার ধোঁকার টাটি, তবু তুমি পুতুল খেলা খেলিলে। সগুম্ফ মধ্যবয়সী পরিবার প্রধান যিনি, তিনি মনোযোগ দিয়ে গান শোনেন। গান ফুরলেই ভিক্ষে দেবার বদলে অন্যদিকে মুখ ফিরিয়ে গৃহিণীকে বলেন, জায়গাটা কি ঠান্ডা গো, মাঝে মাঝে ইচ্ছে হয় এইসব দেশ গাঁয়ে এসে থাকি। সেই ছেলেবেলায় ছিলুম। তোমার তো আবার পাড়া গাঁ পছন্দ না। গৃহিণী ঝঙ্কার দিয়ে উঠলেন, বৃষ্টি পড়লে এমন কাদা প্যাচ প্যাচ করবে, এসব দেশে আবার ঘুঁটে পাওয়া যায় না। দেখলুম কাঠ দিয়ে উনুন ধরানো, বাবা যা ধোঁয়া। তাহলেও তরি তরকারি মাছ কত টাটকা পাওয়া যাবে ভেবে দেখো। আয় পটলা, এই দেখো ছেলের কাণ্ড, অত ঝোপঝাড়ে যাচ্ছিস কেন, সাপখোপ থাকতে পারে। দুপুরে একটু ভাত মুখ না হলে দীননাথের শরীর ম্যাজ ম্যাজ করে, তাই দুপুরের দিকে সে দোকানের ঝাঁপ ফেলে রাখে। দোকানের পেছনেই দীননাথের শোবার ঘর। 10 বছর আগে দুলুরানী স্বর্গে গিয়ে ঘরখানাকে একেবারে খালি করে রেখে গিয়েছে। দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে দীননাথের ইচ্ছে হয়নি। দুলুরানীর কনিষ্ঠ ভাই বুলুকে পুষ্যি নিয়ে দীননাথ সুখেই আছে। দুলুরানী যখন মারা যায় তখনও এই রাস্তা হয়নি। তখন ছিল এখানে তামাকের ক্ষেত, আর যেখানে এখন চৌমাথা সেখানে ছিল একটা ডোবা। দিন দুপুরেও এখানে দাঁড়ার সাপে ব্যাঙ ধরলে ওয়াক ওয়াক ডাক শোনা যেত। কিরকম মন্তরের মতন দেশকাল বদলে গেল। কোথা থেকে ছুটে এলো পাকা পিচের রাস্তা, দাঁড়ার সাপের মতন দুটো রাস্তা এসে আড়াআড়ি পড়ে রইল দীননাথের দাওয়ার সামনে। এ তল্লাটে এত মোটর গাড়ি আর ভিনদেশি মানুষজন আগে কেউ দেখেছে নাকি? আগে তো শুধু মীর বক্সি সাহেবের বাড়ির জেনানারা তামাক ক্ষেতের পাশে কাঁচা রাস্তা ধরে পালকি চেপে বাপের বাড়ি যেত। পাকা রাস্তা হবার পর 2জন দাড়িওয়ালা জোয়ানমদ্যপ পাঞ্জাবি এসে দীননাথের বাড়িখানা কিনতে চেয়েছিল, তারা এখানে হোটেল বানাবে। কিন্তু 7 পুরুষের বসত বাটি দীননাথ বেচতে যাবে কোন দুঃখে? গাঁয়ের 5 জন এসে তাকে উপদেশ দিয়েছিল, দিনু তুমি নিজেই এখানে একটা দোকান করো, তাতেই তোমার স্বচ্ছন্দে চলে যাবে। সত্যি ভালোই দিন চলে যাচ্ছে তার। অবশ্য হোটেল সে করেনি। বামুনের সন্তান হয়ে ভাত বেচতে তার মন রাজি হয়নি। অন্ন বিক্রয় মহাপাপ, পারলে লোককে এমনি খাওয়ানো ভালো। সখারাম তার দোকানের সামনেই ভিক্ষের আস্তানা খুলেছে। দুপুরবেলা সখারামকে রোজই সে নিজের সঙ্গে খেতে ডাকে। বুলুটার পাত্তা নেই, দুপুরেও খেতে এলো না। ছেলেটা হয়েছে বিষম অবাধ্য। ছেলেটার কাজই শুধু দিনরাত টোটো করে ঘোরা। যোগু ভট্টাচার্য মারা যাবার পর গাঁয়ের পাঠশালা উঠে গেছে। নতুন স্কুল হয়েছে 1.5 ক্রোশ দূরে। ওইটুকু ছেলেকে সেখানে পাঠানো যায় না। দীননাথ নিজেই তাকে দুপুরের দিকে বর্ণপরিচয় পড়াবে ভাবে, কিন্তু ছেলের পাত্তা কোথায়? দোকান ফেলে কি সে এখন ওই ছেলের খোঁজে ছুটবে? দোকান ফেলে তার কোথাও যাবার জো আছে? অবশ্য বুলুর দোকানে না থাকাই ভালো বেশিক্ষণ। বুলুর ওপরে ওইসব শহুরে লোকেদের চোখ পড়েছে। বুলুর মুখখানি বেশ তকতকে, একেবারে ওর বড় মাসির মতন। এই পৌষে 10 পেরিয়ে 11 পড়ল, কিন্তু কথার এখনো আড় ভাঙেনি। দুধকে বলে ডুড,
গাড়িকে বলে গালি। বুলু যখন চা দিতে যায় তখন ওইসব মোটর গাড়ির ব্যস্ত ছটফটে মানুষেরা ওর দিকে তাকিয়ে থাকে, বলে, বাহ, বেশ ছোঁড়াটা তো। আয় খোকা, কলকাতায় যাবি আমাদের সঙ্গে? চাকরি করবি? শুনে দীননাথের বুক কেঁপে ওঠে। বালাই ষাট, ও কেন কলকাতায় যাবে? লোকগুলো তবু ছাড়ে না। দীননাথের আপত্তি সত্ত্বেও জোর করে বলে, চল না ছোড়া, 10 টাকা মাইনে পাবি, নতুন জামা কাপড় পাবি, দুবেলা খেতে পাবি। দীননাথ তখন বুলুকে ঘরের মধ্যে ডেকে নেয়। চোখ রাঙিয়ে বলে, চুপ করে ঘরের মধ্যে বসে থাক, খবরদার তুই খদ্দেরের সামনে যাবি নে। তুই আমার ছেলে, তুই চাকর? ওরা কেন বুলুকে নিতে চায়? শুক্রবারের হাটে ছাগল কেনার মতো ওরা বুলুকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তারিফ করার গলায় বলে, বাহ, বেশ চটপটে ছেলেটা তো, চল না দুর্গাপুরে আমাদের বাড়িতে কাজ করবি। তারপরেই পাশের সঙ্গীর দিকে মুখ ফিরিয়ে বলে, একটা চাকর না হলে আর চলছে না, বুঝলেন মিস্টার চক্রবর্তী, আমার ওয়াইফের আবার বাতের ধাত। একবার তো বুলুকে ওরা প্রায় নিয়েই গিয়েছিল। শহরে বুঝি মানুষের খুব অভাব, ওরা শুধু মানুষ চায়। গাঁ থেকে অনবরত ছেলে ছোকরারা শহরে যাচ্ছে, তবু শহরের খিদে মেটে না, ওরা বুলুকেও চায়। একবার সেই ছোট নীলরঙা মোটর গাড়িতে এসেছিল দুজনা, স্বামী আর স্ত্রী। নিজেরা চা খেয়ে গাড়ির ইঞ্জিনকেও জল খাওয়াচ্ছিল। কি সুন্দর দেখতে ছিল সেই দুজনকে। স্বামীটির কার্তিকের মতো রূপ, বউটির এক মাথা কোঁকড়া চুল, দুধে আলতা রং, গাড়ির মধ্যে এলিয়ে শুয়েছিল। দেখলেই মনে হয় মেয়েটি নরম, মন নরম, কথাগুলো কি মিষ্টি। হেন ইতু পূজায় জলের টপটপে ফোঁটা পড়ছে। চায়ের কাপ কি আলতোভাবে ঠোঁটে ছোঁয়ালো। সখারামের গান শুনে 4 আনা পয়সা দিয়ে দিল। বুলুকে ডেকে জিজ্ঞেস করল, তোমার নাম কি খোকা? বউটিকে দেখে দীননাথের চোখ জুড়িয়ে গিয়েছিল। আহা, সোনার প্রতিমার মতো রূপ, দেবতার মতন স্বামী পেয়েছে, অন্তরে দয়ামায়া আছে। বেঁচে থাক, সুখে থাক, আরও ভাগ্যমানী হোক। বউটি বুলুকে দেখিয়ে স্বামীকে বলে, কি মিষ্টি ছেলেটা না, ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো না। স্বামী তখনও ইঞ্জিনকে জল খাওয়াচ্ছিল। বললেন, বড়ই বাচ্চা। হোক বাচ্চা, ছেলেবেলা থেকে ট্রেনিং দিলে সব শিখতে পারবে। এখনো চুরি টুরি শেখেনি। ওইটুকু বাচ্চা থাকতে পারবে না। খুব পারবে। তোমরা এখন যে চাকর রেখেছ তার দাঁত উঁচু, দাঁত উঁচু চাকর চোখের সামনে সবসময় দেখা যায় না ম্যাগো। কিন্তু এটুকু ছেলে কি কাজ করবে? সব পারবে। কিরে, ঘরদোর ঝাঁট দিতে পারবি না? খুব পারবে। আস্তে আস্তে সব আদব কায়দা শিখে নিলে ভালো সার্ভেন্ট হবে। বুঝলে না, বাড়িতে সাহেব মেমরা আসে, একটা ভালো চাকর না থাকলে। তুমি সব কিছু শেখাবে, তারপর অন্য কেউ বেশি মাইনের লোভ দেখিয়ে ভাগিয়ে নিয়ে যাবে। ইস, নিলেই হলো নাকি? আয় গাড়িতে উঠে আয়। দীননাথ সব দেখে শিউরে উঠেছিল। ওরা এক্ষুনি বুলুকে নিয়ে যাবে নাকি? তাড়াতাড়ি দোকান থেকে নেমে এসে বলে, ও কোথায় যাবে? ও যাবে না। বউটি ততক্ষণে গাড়ির দরজা খুলে বুলুর হাত ধরেছে। স্বামীটি প্রসন্ন হাস্যের সঙ্গে বলে, ও চলুক না আমাদের সঙ্গে, ভালো থাকবে, বছরে একবার তোমার সঙ্গে দেখা করে যাবে। আগে ও আমার ছেলে, ও কোথাও যাবে না। ছেলে তো তোমারই থাকছে, চাকরি করে তোমায় টাকা পাঠাবে। আগে না, ও কোথাও যাবে না। বউটি সোজা হয়ে উঠে বসে বলে, যাবে না তো এখানে থেকে কি করবে? আমার কাছে গেলে ভালো খেতে পড়তে পারবে, চেহারা খুলে যাবে। আয় খোকা। বউটি বুলুর এক হাত ধরে গাড়ির মধ্যে টানার চেষ্টা করে। বুলুর মুখ ভ্যাবাচেকা। দীননাথ বুলুর আরেক হাত ধরে বলে, না মা, আমার ছেলেকে আমি চাকরি করতে পারাবো না। বউটি স্বামীটির দিকে একটু তাকিয়ে বলে, এই বুড়োকে তুমি একটু বুঝিয়ে বলো না, ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়েছে। স্বামী একটু অস্বস্তির সঙ্গে বলে, কিন্তু ওর বাবা না ছাড়লে তুমি নেবে কি করে? জোর করে তো নেওয়া যায় না। ওকে তুমি 6 মাসের টাকা আগাম দিয়ে দাও না। না বাবু, আমার ছেলেটাকে ছেড়ে দিন।
তুমি গাড়িতে স্টার্ট দাও তো, এই চাকরটাকে আমার চাই। বউটির মুখের রেখা রুক্ষ হয়ে এসেছে। বুলুর হাত ধরে একটা হ্যাঁচকা টান দিতেই বুলু গাড়ির মধ্যে ঢুকে যায় এবং হাউমাউ করে কেঁদে উঠে হাত পা ছুটতে থাকে। দীননাথ গাড়ির জানলার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে কান্না শুরু করে দেয়। বাবু, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার একমাত্র। স্বামীটি হঠাৎ আঁতকে উঠে বলে, আরে কাচের জিনিসপত্র সব রয়েছে, ভাঙবে যে। এই ছোড়া, এই। বুলু তবু হাত পা ছোঁড়া থামায় না। বউটি তাকে ঠেলে দেয়। স্বামী ঝটপট কাছে এসে বুলুর কান ধরে টেনে গাড়ির বার করে বলে, যা ভাগ, এরকম বাচ্চা চাকর 1000 গন্ডা পাওয়া যাবে। বউটি আফসোসের সুরে বলে, গ্রামের লোকেদের এই জন্যে কিছু হয় না, না খেয়ে মরবে তবু কাজ করতে চাইবে না, ওরই ভালোর জন্য বলছিলাম। গাড়ি ছেড়ে যেতে দীননাথ বুলুর মাথাটা দুহাতে চেপে দাঁড়িয়ে থাকে। তখনও তার বুকের দূরদূরানি থামেনি। জোর করে তার ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছিল ওরা। উফ! সখারাম ঠিকই বলে, যারা বাংলা কথা বলে তারা সবাই আমাদের আপন লোক নয়। আগে তো এই জেলাটাই ছিল বিহারে, এখন বাংলায় এসেছে, তাতে কি এমন সুখ হয়েছে? উফ! বাইরে সাইকেলের আওয়াজ শোনা যায়। ডাক্তারবাবু এসেছেন। দীননাথের তন্দ্রা এসেছিল একটু, তাড়াতাড়ি উঠে পড়ে। ডাক্তারবাবু যখন এসেছেন তখন বেলা 3 প্রহর পার হয়ে গিয়েছে। ডাক্তারবাবু বড় মিষ্টির ভক্ত। ডিসপেন্সারি যাবার পথে প্রায়ই দীননাথের দোকানের সামনে সাইকেল থেকে নেমে গজা খেয়ে যান। কোনো দিন নিয়ে যান বাড়ির ছেলে মেয়েদের জন্যেও। চারখানা খেয়ে 1 গ্লাস জল খেয়ে ডাক্তারবাবু তাকে বলেন, তোমার মিষ্টি বানাবার হাত সত্যিই ভালো হে, শহরে গিয়ে দোকান খুললে পারতে। ক্রমশ বিকেল হয়ে এলে পিপুল গাছের দীর্ঘ ছায়া পড়ে। বিয়েবাড়ির গোলমালের মতন 36 জাতের পাখি এসে গাছটায় ভিড় জমায়। সারা রাত ওদের চুপ করে থাকতে হবে তো, তাই বাসায় ফেরার আগে সবাই খুব একদমক গলা ফাটিয়ে ডাকাডাকি করে নেয়। এই সময় দীননাথের দোকানের সামনেও একটু ভিড় জমে। মোটর গাড়ির খদ্দের ছাড়াও গ্রামের কিছু লোক আসে। সবাই অবশ্য চা খায় না। শহরে কাজ করতে গিয়েছিল যারা, সেই পকেটে সবুজ চিরুনি গোঁজা ছোকরারাই চায়ের অর্ডার দেয়। বাকিরা রাস্তার পাশেই মাটিতে উবু হয়ে বসে গল্পগুজব করে। পরিষ্কার ঝকঝকে রাস্তা, অনেকে তার উপরেই গিয়ে বসে। গাড়ি এসে পড়লেও কোনো ব্যস্ততা নেই, ধীরে সুস্থে উঠলেও হয়। গ্রামের মধ্য দিয়ে রাস্তা গেছে, এটুকু রাস্তায় গাড়ির চেয়ে মানুষেরই অধিকার বেশি। সখারামের দিনের রোজগার 6 আনা। বিকেলবেলা গ্রামের লোকদের কাছ থেকে পয়সা পাওয়ার আশা নেই, কিন্তু 2-একটা বিড়ি চেয়ে পায়। বিকেলবেলা তার প্রতিদিনের প্রিয় গান, এসেছিয়ে ভবে কাঁদিয়ে কি হবে। গান শেষ করে সখারাম বিড়ি ধরিয়ে জিজ্ঞেস করে, ছোকরা বাবু 3 জন কি করছে? হ্যাঁ, আর বলো না, জ্বালিয়ে খেলে। কে যেন উত্তর দেয়, কেন কেন? নোকড়োকে দিয়ে চাকর ঘাটাচ্ছে, এটা দাও সেটা দাও। পুকুর ঘাটে গিয়ে গান গাইতে লেগেছে। কি চায় ওরা? আমাদের গায়ে আছে কি? ওসব কি বুঝবে বলো? দিব্যি যাচ্ছিল মোটর গাড়ি করে, দুর্গাপুর মোটে 2 ঘন্টার রাস্তা। সেখানে হোটেল আছে, বায়োস্কোপ আছে, খাও দাও ফুর্তি করো। তা না, গায়ের মধ্যে থাকার কি শখ কে জানে। দীননাথের কাছে ধমক খেয়ে বুলু কিছুক্ষণ মনমরা হয়েছিল। কচু পাতায় করে অনেকগুলো কুচো মাছ এনেছিল। দীননাথ সেগুলো টান মেরে ফেলে দিয়েছে। বুলু এখন চা বানাচ্ছে। দীননাথ পাটাতন থেকে নেমে এসে রাস্তার ধারে গল্পে যোগ দিয়েছে। দীননাথ ভাবল, ছোকরা বাবু 3 জন বড় ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, তাই বুঝি শহরে যেতে চায়নি, এখানে খেয়ে দিয়ে বিশ্রাম চেয়েছে। কিন্তু কোথায় বিশ্রাম? ওরা কি চুপ করে বসতে জানে? ওদের পায়ের তলায় সরষে, ওরা স্থির থাকতে পারে না, সব সময় ছটফট করছে, ঘুরছে, দৌড়াচ্ছে। একদণ্ড সুস্থির হয়ে বসতেও জানে না, বসে থাকলেও পা দোলায়। দীননাথ শুনল ছোকরা 3 জন পুকুরে তোলপাড় করে সাঁতার কেটেছে। ক্যামেরা কাঁধে ঘুরছে জারুলের জঙ্গলে, রতন সাঁপুয়ের বাগানে ঢুকে এক একজনায় 4টে করে ডাব খেয়েছে।
সাঁওতাল পাড়া থেকে মুরগি কিনে এনে রাঁধিয়েছে নকুড়কে দিয়ে। সারা গ্রাম ওদের জন্য তটস্থ। 3টি মাত্র ছেলে, কতই বা বয়স, নকুড়ের সমানই হবে। একজন বলল, এসব ব্যাপার স্যাপার দেখতেও খারাপ লাগে হে, ভদ্রলোকের ছেলে দিন দুপুরে বাগদিপাড়া দিয়ে ঘুরছে, লজ্জা ঘেন্না নেই। রসের খোঁজ পেয়েছে গো। আই তুই চোপা সামলিয়ে কথা ক, তোর অত কথায় দরকার কি রে? এই বলছিলাম, বাগদিপাড়ায় রস পেয়েছে নিশ্চয়ই। কেন, শহরে কেউ রস নেই? শহরই তো রসের বাজার, টাকা ফেলো যা চাও। গায়ের মধ্যে এরকম বলাও যায় না কিছু, যা সব তেজি ছোকরা। কেন বলা যাবে না কেন? গায়ের মধ্যে আমরা বিদেশি ঢুকতে দেব না। মনে নেই সেবার সেই 3জন মদো মাতাল পাঞ্জাবি এসে কি কাণ্ড। তুমি ওদের কি বলবে বাবু? পয়সা দিয়ে ঘর ভাড়া নিয়েছে, নৌকোটা ঘর ভাড়া দিল কেন? নৌকোটাই হারামজাদা, বেশি নোলা হয়েছে, শালাকে এমন ধাতানি দেব না। দীননাথ হাসতে হাসতে বলল, নকুর যখন আমার কাছে দুধ কিনতে এলো আমি তো অবাক, হাঁ হয়ে গেছি বুঝলে। ভাবলুম গে হলো কি, নকুরেরও দুধ কিনতে শখ হয়েছে। সেবার নামচেবুনের হাটে সবাই একখানা করে লটারির টিকিট কিনেছিল, মনে আছে? ভাবলুম গে নকুড়ি লটারি মেরে দিলে নাকি। সখারাম বলল, সেবার সেই লটারিওয়ালা তোমাদের কি মারি মারল, 4 আনা করে টিকিট কাটিয়ে সটকে গেল। হ্যাঁ, 3 বছর আগেকার কথা। পয়সা ঠকার শোকটা সকলেরই কমে গেছে। একজন স্মৃতি রোমন্থনের ভঙ্গিতে বলল, সেই লটারিওয়ালাটার পেচ্ছাপের অসুখ ছিল, মনে আছে দিনাদা? 2টো কথা বলতে না বলতেই পেচ্ছাপ করতে উঠে যেত। অন্যরাও হাসিতে যোগ দেয়। লটারিওয়ালা লোকটা সত্যি বড় শেয়ানা ছিল, তবে ভগবান ওকে মেরেছে। ওর ওইরকম পেচ্ছাপের রোগ না থাকলেও শহরেই খুব উন্নতি করতে পারত, গ্রামে গ্রামে ফেরেববাজি করে ঘুরতে হতো না। সকলেই এই অভিমত জানায়, কেননা শহরে তো আর যখন তখন পেচ্ছাপ করা যায় না, সেখানে চেপে চুপে থাকতে হয়। একবার কলকাতা শহরে ভবানীপুর এসে বায়োস্কোপের মধ্যে ঢুকে পেচ্ছাপ পাবার পর মহেন্দ্রর কীরকম মুশকিল হয়েছিল, সেই গল্প সে সবিস্তারে শুরু করে। মাঝদিয়ার আজ হাট ছিল, হাট থেকে মানুষজন ফিরতে শুরু করেছে। নেমে এসেছে অন্ধকার। অন্ধকারে মানুষজনের মুখ ভালো দেখা যায় না, শুধু বোঝা যায় চলমান স্রোত। কেউ কেউ বিড়ি ধরাবার জন্য ওখানে থামে, বসে থাকা কেউ কেউ হাঁক দিয়ে ও হাটে তামাক পাতার দর জিজ্ঞেস করে। কেউ কেউ অযাচিত মন্তব্য করে, লাউটা কিনলেন বড় খুড়ো, কিন্তু ওলাওয়ের তো বিচি কালো হয়ে গিয়েছে মনে হয়। মেয়েদের গলার আওয়াজ আলাদাভাবে শুনতে পাওয়া যায়। হাসির শব্দ শুনলেই বোঝা যায় ওরা খালপাড়ের সাঁওতাল মেয়েরা। রাত্রের দিকে মোটর গাড়ি কম চলে, তাই সন্ধ্যের পর আর দীননাথ দোকান খোলা রাখে না। তাছাড়া কেরোসিন এখন বড় আকরা, বাতি জ্বলার খরচ পোষায় না। রান্নাঘরে সে শুধু রেড়ির তেলের পিদিম জেলে রাখে। কৃষ্ণপক্ষের রাতে এর মধ্যেই বড় বেশি অন্ধকার হয়ে গেল। আড্ডা ছেড়ে দীননাথ রান্নার জোগাড় করতে উঠে পড়ে। সেই রাতে দীননাথের দোকানের সামনে একটা দুর্ঘটনা হয়। রাত তখন নিশুতি। বুলুকে নিয়ে দীননাথ অনেকক্ষণ আগে ঘুমিয়েছিল। প্রচণ্ড শব্দ শুনে তার ঘুম ভাঙে। প্রথমে শব্দটা কিসের বুঝতে পারে না, তারপর মানুষের গলার ভগ্নচকিত শব্দ শুনতে পায়। দীননাথ উঠে পিদিমটা জেলে বাইরে আসে। রাস্তার পাড়ে একটা কালো ছোট গাড়ি কাত হয়ে পড়ে আছে। আর একটু হলেই পিপুল গাছটায় ধাক্কা মারত। মোড়ের মাথায় একটা লরি দাঁড়িয়ে গজরাচ্ছে। দীননাথের আলো দেখেই লরিটা হঠাৎ আবার স্টার্ট দিয়ে ছুটে বেরিয়ে গেল। দীননাথ মোটর গাড়িটার কাছে এগিয়ে এলো। সকালের সেই মোটর গাড়ি, সেই 3জন ছোকরা বাবু। একজন বেরিয়ে এসেছে, অন্যজনকে হাত ধরে টেনে বার করার চেষ্টা করছে। গলার আওয়াজ ভীত। তোর কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। লরিটা পালিয়ে গেল? নম্বর নিয়েছিস? না, তোকে এত করে বললুম সাইড দিতে। সুখেন্দুকে দেখ। সুখেন্দু অজ্ঞান হয়ে গেছে। কোথায় লাগলো ভালো করে দেখ তো। গাড়ির মধ্যে উঁকি দিয়ে
দীননাথ আঁতকে উঠল। স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে পড়ে আছে। গাড়ির পেছনের সিটেও কে একজন শুয়ে আছে, সম্ভবত মেয়ে মানুষ, মৃত বা অজ্ঞান। দীননাথের শরীর কাঁপছিল। ওদের একজন বলল, এক বালতি জল নিয়ে এসো তো, তাড়াতাড়ি, আলোটা রেখে যাও। নিজের বিচার বুদ্ধি দিয়ে কিছু ভাববার আগেই দীননাথ ছুটে যায়। অন্ধকারে ধাক্কা খেতে খেতে ও জলের কলসি ধরে নিয়ে আসে। ততক্ষণে ওরা দুজনে বাকি দুজনকে নামিয়ে এনেছে। শক্ত পিচের রাস্তায় টান টান করে শোয়ানো হয়েছে ওদের। একজন নারী, একজন পুরুষ। দীননাথ আতঙ্ক মিশ্রিত অস্পষ্ট গলায় বলল, গিরি, নন্দধোপার মেয়ে, একে আপনারা কোথায় পেলেন? ওর অসুখ হয়েছিল, ওকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলুম। গিরির অসুখ? আপনারা? একজন তীব্র কণ্ঠে বলল, আগে সুখেন্দুকে দেখ, এখন ওসব নিয়ে বকবক করার সময় নেই। সুখেন্দুর নাড়িটা দেখাগে। সুখেন্দুর সারা বুক রক্তে ভেজা। সে স্টিয়ারিংয়ে বসেছিল, আঘাতটা তারই বেশি লেগেছে। স্টিয়ারিংয়ের একটা দিক তার বগলের মধ্যে ঢুকে গিয়েছিল, সেখানটা অনেকটা ছিঁড়ে গেছে। একটা হাত পুরো জখম। বাকি দুজনের গলায় ভয়ের চেয়ে উত্তেজনা বেশি। একজন বলল, গাড়িটা দেখ, আগে গাড়িটা ঠিক করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি একটু হাত লাগাও না ভাই, গাড়িটা যদি সোজা করা যায়। দীননাথ এসে ওদের দুজনের সঙ্গে হাত লাগাল। খুব বেশি চেষ্টা করতে হলো না, গাড়িটা সহজেই সোজা করা গেল। ইঞ্জিনটা দেখতো একেবারে গেছে কিনা। স্টার্ট নিচ্ছে না, বনেটটা খোল। সেলফটা গেছে বোধহয়, হ্যান্ডেল মেরে দেখব। ওদের কি করা যায়? এরকমভাবে রাস্তায় শুয়ে রাখা ঠিক না। অন্য গাড়ি এলে। প্রদীপ, তুই দেখ না, যদি বুড়োর দোকানে শুয়ে রাখা যায়। তুই গাড়িটা ঠিক কর, গাড়ি ঠিক না হলে মহা বিপদ হবে। প্রদীপ দীননাথের দিকে ফিরে বলল, ভাই, তোমার দোকান ওদের একটু শুইয়ে রাখবে? এর রক্তটা বন্ধ করতে হবে। তেমন হাওয়া নেই, তাই দীননাথের আলোটা এখনো নেবেনি। ওরা একজন টর্চ ও প্রদীপের মিশ্রিত আলোয় শায়িত মূর্তি দুটোকে বিভৎস দেখায়। দীননাথের বুকের মধ্যে কাঁপতে থাকে, তবু সে বিনা বাক্য ব্যয়ে সাহায্য করে ওদের তুলতে। প্রথমে সুখেন্দুকে রেখে আসা হয়। ফিরে এসে প্রদীপ বলে, মেয়েটা কি ভারী মায়েরি, ওকে কি করব? গাড়ির অন্ধকার থেকে তীব্র কণ্ঠে জবাব আসে, ভেতরে নিয়ে জানা। তখনই বলেছিলাম এসব ঝঞ্ঝাটে কাজ নেই, এখন দেরি করছিস কেন? এক্ষুনি অন্য গাড়ি আসবে। মেয়েটাকে ধরাধরি করে আনা হয়। প্রদীপ নামের ছেলেটি ফরফর করে সুখেন্দুর জামাটা ছিঁড়ে ফেলে রক্ত মুছতে থাকে। মোছা যায় না, অনবরত গলগল করে বেরোয় রক্তের ধারা। অবশ্য বোঝা যায় যে ক্ষতটা খুব বড় নয়। প্রদীপ মুখ তুলে বলে, তোমার কাছে তুলো টুলো আছে? তুলো? বালিশ আর তোষকের তুলো আছে, আর তাছাড়া এমনি তুলো আর কে রাখে? বালিশ ছিঁড়ে দেব? না, ও ময়লা তুলো। প্রদীপ নিজের জামাটাও খুলে ফেলে, জামা দিয়ে রক্ত মুছে ব্যান্ডেজের মতো বাঁধার চেষ্টা করে। দীননাথ বলল, ডাক্তারবাবুকে খবর দেব? ক্রোশখানেকের মধ্যেই ওনার বাড়ি। না। নন্দধোপাকে খবর দেব? সকালের আগে কিচ্ছু না, তুমি চুপ করে বসে থাকো। দীননাথ চুপ করে চেয়ে চেয়ে দেখে। বুলু না জেগে উঠলেই হয়, তবে ওর যা ঘুম, জাগবে না বোধহয়। এই মিশমিশে অন্ধকার রাত্রে তার ঘরে একজন রক্তাক্ত পুরুষ, একজন অজ্ঞান মেয়ে মানুষ। ওদের দুজনের জন্যই দীননাথের খুব দুঃখ হয়। সেই দুঃখের কারণ বুঝতে পারে না, এবং সব মিলিয়ে একটা দারুণ অস্বস্তিকর ভয়ও তাকে জুড়ে থাকে। কি করবে কিছুই বুঝতে না পেরে দীননাথ চুপ করে বসে থাকে। প্রদীপ দ্রুত চটপটে হাতে সুখেন্দুর রক্ত মুছে দিয়ে নিজের জামা ব্যান্ডেজের মতো বেঁধে দেয়। সে জামাটাও দেখতে দেখতে রক্তে ভিজে ওঠে। মেয়েটার মুখেও সে অনবরত জলের ঝাপটা দিতে থাকে। মেয়েটাকে দেখলে মনে হয় অনেকক্ষণ অজ্ঞান হয়ে আছে। মুখের পাশে ফেনা, খোলা বুকে বমির দাগ, কোমরের কষি আলগা, তাকানো যায় না। এমন ভারভরন্ত স্বাস্থ্য মেয়েটার এখন কেমন নেতিয়ে পড়ে আছে। অত জলের ঝাপটাতেও চোখ খুলল না। প্রদীপ একবার বাইরে গিয়ে গাড়িটার কাছে ঘুরে এলো।
বাইরে একজন তখনও গাড়িটাকে চালু করার চেষ্টা করছে। প্রদীপ ফিরে এসে বলল, গাড়িটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমার কাছে দুধ আছে? গরম একটু দুধ পেলে ভালো হতো। এক কড়াই দুধ ছিল সকালে, তখন খেতে চায়নি। দুধ খেলে বমি আসে বলেছিল। এখন তো দুধ নেই। বাকি দুধ সন্ধ্যাবেলা সে দই পেতে রেখেছে। বাসি দুধ সে রাখে না। ঘাড় নাড়াল। প্রদীপ তখন কাঁধের একটা ভঙ্গি করে নিজেও এক কোণে বসে পড়ল। তারও কনুয়ের কাজটা অনেকটা ছড়ে গেছে, সেদিকে হুঁশ নেই। প্যান্টের পকেট থেকে সিগারেট দেশলাই বার করে একটা সিগারেট ধরাল। কিছুক্ষণ চুপচাপ। আস্তে আস্তে দীননাথ নিজেকে ফিরে পেয়ে একবার কাশল। তারপর ধীর স্বরে বলল, এ মেয়েটাকে নিয়ে আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা কোথাও নিয়ে যাইনি। নিজে আমাদের সঙ্গে শহরে যাবে বলে বায়না ধরেছিল। নিজে থেকে গাড়িতে উঠে বসেছিল। অজ্ঞান হলো কি করে? নিজেই অজ্ঞান হয়েছে। নিজে নিজে কি আর অজ্ঞান হয়? ওর অমন স্বাস্থ্য, আগে কখন অজ্ঞান হয়নি। জেরা করো না, চুপচাপ বসে থাকো। দীননাথ অবাক হয়ে যায়। তারই ঘরে বসে তাকে কিরকম ধমকে কথা বলছে। কি সুন্দর দেখতে ছেলেটাকে। ফর্সা রং, কুঁচকানো চুল, টিকলো নাক। কতই বা বয়স, 25-26 হবে। অথচ গলায় কি তেজ। বিশ্ব সংসারে যেন কারুকে গ্রাহ্য নেই, যা খুশি তাই করতে পারে। দীননাথ তবু ভয় পায় না। আস্তে আস্তে বলে, বাবু, আমরা গাঁয়ের মধ্যে নিরিবিলিতে থাকি। আপনারা বিদেশি লোকেরা এসে কেন আমাদের এমন অনর্থক কষ্ট দেন? বিদেশি লোক? আমরা বিদেশি কে বলে তোমায়? এটা বাংলাদেশ না? অন্য জায়গার লোক তো বটে, গ্রামের তো না। তবু গ্রামের মধ্যে এসে আপনারা। গ্রাম কি তোমার কেনা নাকি? অন্য কেউ আসতে পারে না? না, সে কথা নয়। আপনারা তো শহর বাজারে থাকেন, সেখানে যা ইচ্ছে তাই পান। তবু কেন আমাদের গায়ের সুখ শান্তি নষ্ট করতে আসেন? প্রদীপ খানিকটা হাসে। ক্লান্তভাবে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে মাড়িয়ে তারপর বলে, কেন আসি শুনবে? শুনে তোমার লাভ কি? কিছু তো বুঝবে না। তবু বলি শোনো। আমরা তো শহরে কলকারখানার মধ্যে থাকি, কলকারখানার বানানো জিনিস খাই। তাই মাঝে মাঝে একঘেয়ে লাগলে ছুটি কাটাতে গ্রামেটা আসি, যেটা কলকারখানার বানানো নয় সেই সব জিনিস ভোগ করতে। বুঝলে কিছু? আগে না। আমরা শহরে থাকি। আমরা তো আর তোমাদের মতন শুয়ে বসে আড্ডা দিয়ে দিন কাটাই না। খাটতে হয়, কাজ করি, মাথা খাটাই। সেসব শুধু আমাদের নিজেদের জন্য তো নয়, তোমরাও ফল পাচ্ছ। এই যে তোমাদের গ্রামে ইলেকট্রিসিটি আসছে, রাস্তা বানানো হচ্ছে, এসব তো আমরাই বানাচ্ছি, শহরের মানুষেরা। এই জন্য তোমাদের কিছু দাম দিতে হবে না। তাই মাঝে মাঝে আমরা এসে একটু আধটু দাম নিয়ে যাই। কাঁচা জিনিস খেতে আমাদের মাঝে মাঝে ইচ্ছে হয়, হাত দিয়ে ছুঁতে ভাঙতে ইচ্ছে হয়। এবার বুঝলে? আজ্ঞে না, আমি শুধু বুঝি গাঁয়ের মানুষ নিজেদের ধম্মকম্ম নিয়ে আছে, সেখানে আপনারা আপনাদের অধম্য নিয়ে আসেন। আপনারা বাপের কাছ থেকে ছেলে, মায়ের কাছ থেকে মেয়ে কেড়ে নিতে চান। এসব কি ভালো? উফ, গায়ের সব ধর্মকর্ম করে আর শহরে বুঝি সব অধর্ম। ওসব ভণ্ডামি আমরা সব জানি। গাঁয়ে তোমাদের ঘরে ঘরে বজ্জাতি, তা আমরা জানি না ভেবেছ? বাবু, আমি নিজের উপার্জনে খাই, কারুকে ঠকাই না। আমি ওসব বজ্জাতির খবর জানি না। আমরা আধ পেটা এক পেটা খেয়েও সুখে শান্তিতে আছি। শুধু মাঝে মাঝে আপনারা এসে অশান্তি ছড়িয়ে যান। নন্দধোপা কি আপনাদের কাছে কোনো দোষ করেছিল? আপনারা ভালো খান দান, ভালো পড়েন, আপনারা গাড়ি চড়েন, তবু গাড়ি চড়ব না আমরা? আমরা মাথার ঘাম পায়ে ফেলে খাটছি, আর তোমরা গাছতলায় বসে দিনরাত গুলতানি করছো। আমি গাড়ি চড়ব না তো কি তুমি চড়বে? তোমাদের তো কাজের মধ্যে একমাত্র কাজ ধান চাষ করা, তাও তো কিছু পারো না আজকাল। আবার তো কথা কিসের? আমরা গাড়ি চললেই তোমাদের গা জ্বালা করে কেন? তোমাদের তো বাসে চড়াচ্ছি, এ রাস্তা দিয়ে বাস যায় না? না বাবু, আমি গাড়ি চড়তে চাই না। আমি খালি ভাবছিলাম যে ওই মেয়েটা ধর্ম ধর্ম জানো, তোমাদেরই গাঁয়ের একজন লোক এসে বলেছে আমাদের মেয়ে ছেলে চাই কিনা। তোমাদেরই গাঁয়ে 2-3 জন মেয়ে, একটা ন্যাকড়া আছে,
বাইরে যে ছিল সে হঠাৎ ঘরে ঢুকে প্রশ্ন করে এবং ঘরের এদিক ওদিক তাকিয়ে কি একটা তুলে নেয়। দীননাথ তাড়াতাড়ি বলে ওঠে, ওটা ন্যাকড়া নয়, ওটা আমার গামছা। ঠিক আছে, এতেই হবে। এই বলে সে বেরিয়ে যায়। দীননাথ বাধা দিতে পারে না, কারণ সেই মুহূর্তেই সুখেন্দুর চোখ মেলে ধড়ফড় করে উঠে বসতে গিয়ে যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। প্রদীপ তার কাছে গিয়ে চেপে ধরে বলে, উঠিস না, উঠিস না। সুখেন্দুর চোখ দুটো বড় বড় করে নিজের শরীর ও রক্তে ভেজা জামার দিকে চায়। তারপর ফিসফিস করে বলে, খুব বেশি লেগেছে নাকি রে? হাতখানা ঠিক আছে? বেশি কিছু হয়নি, সামান্য একটু কেটে গেছে। ঠিক আছে, আমায় ছেড়ে দে, আমার বেশি ব্যথা করছে না। সুখেন্দু আস্তে আস্তে উঠে বসে, তারপর পাশে গিরির দিকে চোখ পড়তেই বলে, এই বাঁকিকে এখনো রেখেছিস কেন? আপদ বিদায় করিসনি? অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে তো আমাদের কি, বিদায় কর। কি অসীম মানসিক শক্তি তার! সুখেন্দুর এক হাত জখম, তবু সে বাঁ হাত দিয়ে গিরিকে একটা ধাক্কা দেয়। গিরি একদিকে গড়িয়ে পড়ি চোখ মেলে এবং সঙ্গে সঙ্গে উঠে বসে উদ্ভ্রান্তের মতো তাকাতে থাকে। দীননাথের দিকে চোখ পড়তেই সে অসহায়ের মতন কেঁপে কেঁপে ওঠে এবং ডুকরে কেঁদে উঠে বলে, আমায় জোর করে ধরে নিয়ে যাচ্ছিল গো। প্রদীপ বক্র হাস্য হেসে বলে, মিথ্যে কথা বলবি তো এক থাপ্পড় কষাবো। আমায় জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। ইস, জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। বিলিতি খাবার শখ? আমাদের 8 বোতল ব্র্যান্ডি শেষ করে দিয়ে এখন আবার। গিরি তখন ফোঁপাতে ফোঁপাতে বলে, আমায় মিছিমিছি লোভ দেখিয়ে আমায় 3 বাবু। বুলু কখন জেগে উঠেছে। এইসব কাণ্ড দেখে সেও ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করে। দীননাথ বুলুর মাথাটা বুকে চেপে হাত বুলোতে থাকে। এইসব কি তার অদৃষ্টে ছিল? সে কি করবে, কি বলবে কিছু ভেবে পায় না। তারও কান্না আসে। মুখ নিচু করে বলে, বুলু চুপ কর, ভয় নেই। সুখেন্দু বলে, উফ, অসহ্য, চল বাইরে যাই। তুই উঠতে পারবি? পারব। গাড়িটার কি অবস্থা? স্নেহাংশু দেখছে, কাল তোদের ডিপার্টমেন্ট ইন্সপেকশন হবে। তুই কি করবি? আগে তো বেঞ্চে পৌঁছাই। এমন সময় স্নেহাংশু ঘরে ঢুকে বলল, চল, গাড়ি ঠিক হয়ে গেছে। অত্যন্ত পরিশ্রমে স্নেহাংশুর মুখ কঠোর। সে আর এক মুহূর্ত দেরি করতে চায় না। বলল, নে, সুখেন্দুকে ধরে তোল। মেয়েটার তো জ্ঞান ফিরেছে দেখছি। কি করবি ওকে নিয়ে? সুখেন্দু তীব্রভাবে বলে, ওর আবার কি হবে, পড়ে থাকবে এখানে। নে, আমাকে ধর। সুখেন্দুকে দুদিক থেকে ওরা ধরে দাঁড় করায়। প্রদীপ দীননাথের দিকে তাকিয়ে বলে, শোনো বুড়ো, এখানে চুপচাপ বসে থাকো। আমরা যতক্ষণ না চলে যাচ্ছি চুপচাপ বসে থাকবে। যদি লোকজন ডাকার চেষ্টা করো, তোমার দোকান আগুন জ্বালিয়ে দিয়ে যাব। দীননাথ চোখ মুছে বলে, আপনারা নিরাপদে গিয়ে পৌঁছন, ভগবানের কাছে তাই প্রার্থনা করি। ওরা 3 জন ধরাধরি করে বেরিয়ে যায়। একটু বাদেই প্রদীপ আবার ফিরে এসে দীননাথের দিকে একটা 10 টাকার নোট ছুঁড়ে দিয়ে বলে, এ নাও। মেয়েটার সঙ্গে সঙ্গে ছোঁ মেরে টাকাটা তুলে নিয়ে বলে, হে আমার টাকা, হে আমার টাকা। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হরিদাসপুরে গাছের ছায়ায়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।